খেয়াল করছো? এটা কিন্তু 30 সেকেন্ড 35 সেকেন্ড আগে দিয়েছি। দেখো তো কোনটা ব্যাপনের হার বেশি মনে হচ্ছে, দেখো তো খেয়াল করে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, ব্যাপন। আজকে আমরা এই ভিডিওতে ব্যাপন কি, কোন পদার্থের ব্যাপন ঘটে, একাধিক পদার্থ দেওয়া থাকলে কোন পদার্থের ব্যাপনের হার বেশি হবে, কোন পদার্থের ব্যাপনের হার কম হবে, গরম পানি এবং ঠান্ডা পানির মধ্যে কার ব্যাপনের হার বেশি এবং কেন, প্রত্যেকটা কোশ্চেন আমরা তোমাদের ফিল করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো ক্লাসটা আমরা শুরু করি। প্রথমে আমরা জানার চেষ্টা করব ব্যাপন বা ডিফিউশন কি। আমি সংজ্ঞা দিয়ে রেখেছি, কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। তাহলে ব্যাপন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় যে কোনো পদার্থের, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে বা বায়বীয় পদার্থ হতে পারে, স্বতঃস্ফূর্ত ও সমভাবে, সমভাবে মানে সমানভাবে, সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। তাহলে ব্যাপন শব্দের অর্থ হচ্ছে স্প্রেডিং, ছড়িয়ে পড়া। ব্যাপন শব্দ অর্থ কি? ছড়িয়ে পড়া। সেই ছড়িয়ে কে পড়বে? কঠিন পদার্থ পড়তে পারে, তরল পদার্থ পড়তে পারে, গ্যাসীয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। তার মানে কোন মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় ব্যাপন বা ডিফিউশন। তো ব্যাপন কিভাবে হয়? ব্যাপন মূলত হয় উচ্চ ঘনত্বের, উচ্চ ঘনমাত্রা বা ঘনত্ব যেটা বলো, কোন পদার্থ যদি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের জায়গায় ছড়িয়ে পড়ে, এই যে ছড়িয়ে পড়তেছে, ছড়িয়ে পড়া, এই জিনিসটাকে বলতেছি আমরা ব্যাপন। আর ব্যাপন সকল পদার্থের হয়, কঠিন, তরল, বায়বীয় পদার্থ। সেই ছড়িয়েটা পড়বে স্বতঃস্ফূর্ত ভাবে এবং সমানভাবে। তাহলে সমানভাবে এবং স্বতঃস্ফূর্ত জিনিসটা একটু তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। মনে করো তোমার আম্মু, তোমার আম্মু, তোমার আম্মু পোলাও রান্না করেছে, পোলাও বা বিরিয়ানি রান্না করেছে, বিরিয়ানি রান্না করেছে। মনে করো বিরিয়ানি রান্না করে তোমাদের ডাইনিং টেবিলে রাখছে, ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলেতে এই পোলাও বা বিরিয়ানি রাখছে। এখন তুমি ডাইনিং টেবিলের পাশেই তুমি বসেছিলা, এখানে তুমি বসে আছো, এখানে তুমি বসে আছো, ওকে, এখানে তুমি বসে আছো। তুমি পোলাও এখানে রাখলেও কিছুক্ষণ পর কিন্তু তোমার নাকে এখানে চলে আসবে, বসে থাকা অবস্থায় আপনা আপনি আসবে, স্বতঃস্ফূর্ত ভাবে আসবে। এখন রুমের ভেতর, এই রুমে, এই রুমে মনে করো তোমার ভাই আছে, পাশের রুমে, এই রুমে মনে করো তোমার বোন আছে, আর তুমি আসো এই জায়গায় বসো, ওকে। তার তোমার বোন কিন্তু এটার গন্ধ পাবে, কিন্তু একটু লেটে পাবে। এই পোলার গন্ধ, বিরিয়ানির গন্ধ পাবে একটু লেট করে। তুমি এখানে বসে আছো, যদি ডাইনিং টেবিলে বসে আছো পোলাওর পাশে, তা তুমি কিন্তু দ্রুত এই সুগন্ধটা তুমি পাবা। তার মানে পোলাওর ঠিক পাশে যারা থাকবে তারা দ্রুত সুগন্ধ পাবে, এবং এখান থেকে যত দূরে থাকবে তারা কিন্তু এই সুগন্ধটা পাবে, কিন্তু একটু দেরিতে পাবে। তো তুমি পোলাও বা বিরিয়ানি রাখছো এখানে, এখান থেকে দেখো স্বতঃস্ফূর্ত ভাবে এই গন্ধটা শুধু এইদিকে আসছে তা না, যে কোনো দিকে যেতে পারে, যে কোনো দিকে যেতে পারে। এবার বলছে সমান ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে এই যে ছড়িয়ে পড়তেছে গন্ধটা, এখান থেকে এইদিকে ছড়িয়ে পড়তেছে। এই যে পোলাওর বা বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়া, এটাও একটা কি তাহলে কি ব্যাপন। বা ঘরের একটা কর্নারে তুমি সুগন্ধি রাখলা কোন একটা বোতলে, বোতলে যদি কর্কটা খুলে রাখো, বোতলের ঠিক পাশে থাকলে তুমি সেন্টটা দূরতে পাবা। ঘরের কর্নারে যদি দাঁড়াও তুমি, একটু পরে দেখবা কি তুমি ওই কর্নার থেকেও কিন্তু সেন্টটা পাচ্ছ। কাছাকাছি যারা থাকবে তাদের সেন্টটা পাবে তীব্র, আর দূরে যারা থাকবে তাদের সেন্টটা হালকা হলেও পাবে। তাহলে সিলো কর্নারে, ঘরের অপর কর্নার থেকে সেন্টটা তুমি নাকে পাচ্ছ। তার মানে এই যে বন্ধুরা যদি ছড়িয়ে না পড়তো তাহলে কি পাইতা? তাহলে সেন্ট যেখানে ছিল, মানে কর্কটা যখন খোলা হয় সেই জায়গায় সেন্ট ঘনত্ব কি ছিল? বেশি। আর ঘরের অপর কর্নারের ঘনত্ব কি? কম। এই যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব ছড়িয়ে পড়তেছে কোন একটা পদার্থ, সেটা হচ্ছে কি ব্যাপন। যেমন একটা উদাহরণ দিই, মনে করো এই একটা বাটি নিলাম, এই বাটিতে মনে করো এটা একটা বাটি, এই বাটিতে কিছু পরিমাণ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আছে। এর নাম কি? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সাধারণত দানাদার বা গুঁড়ো টাইপের হয়, দানাদার বা গুঁড়ো টাইপের, ওকে, দানাদার, দানাদার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নিলাম। এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বর্ণ হয় হালকা গোলাপি, হালকা গোলাপি বা তীব্র বেগুনিও বলে। এখন এখান থেকে
একটা এই বিকারে নিলাম, এই বিকারে পানি আছে, নর্মাল পানি, আছে এখানে। এখন এই পানি ছিল মনে করো 100 ml পানি আছে। এখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দানাদার বা গুঁড়া তুমি এখানে নিয়ে আসলা, দেখবা কিছুক্ষণের মধ্যেই এই পানিটা, বর্ণহীন পানিটা দেখবা এখানে গোলাপি বর্ণ ধারণ করবে। কি বর্ণ ধারণ করবে? গোলাপি। তাহলে একটু আগে এটা কোনো কালার ছিল না, গোলাপি বর্ণ। এই যে ছড়িয়ে পড়লো, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই যে বর্ণটা ছড়িয়ে পড়তেছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে পদার্থটা ছিল কঠিন, আর এই মাধ্যমটা কি ছিল? তরল মাধ্যম। কেমন মাধ্যম ছিল? তরল মাধ্যম। তাহলে একটা এক্সাম্পল আমরা দিলাম, উদাহরণ আমরা একটা দিলাম, সেটা হচ্ছে তরল মাধ্যমে কঠিনের ব্যাপন, কঠিন পদার্থের কি ব্যাপন। কঠিন পদার্থটা এখানে কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর মাধ্যম হচ্ছে পানি, তরল মাধ্যমে ব্যাপন। কঠিন পদার্থের ব্যাপন হয়েছে কিনা? আর একটা উদাহরণ দিই, মনে করো উদাহরণ 2 নম্বর, এক্সাম্পল 2 দিলাম। মনে করো একটা বিকার, এই বিকারে পানি আছে, নর্মাল পানি, ঠান্ডা পানি, 100 ml পানি আছে, এবং এই পানির ভেতরে আমরা নীল দিলাম, তরল নীল। নীল মনে হয় তোমরা সবাই চেনো, সাদা কাপড়ে নীল দেওয়া হয়, কারণ সাদা কাপড় আমাদের সবারই পছন্দ। সাদা কাপড়ে খুব দ্রুত কিন্তু দাগ পড়ে যায়, খুবই সিনসিয়ারলি ব্যবহার করতে হয়, কারণ অল্পতেই ময়লা হয়। তাহলে এই যে তরল নীল যদি আমরা দিই, একটু পরে দেখবো এই পানিটা নীল বর্ণ ধারণ করবে। কি বর্ণ? নীল বর্ণ হয়ে যাবে, পানিটা কি হয়ে যাবে? নীল। তাহলে তরল নীল, তাহলে পদার্থটা ছিল হচ্ছে তরল, এবং মাধ্যমটাও কি? তরল মাধ্যম। তাহলে তরল মাধ্যমে তরল পদার্থের আমরা কি পাইলাম? ব্যাপন পাইলাম, এই যে ছড়িয়ে পড়লো। এখন যদি এই তরল মাধ্যমে যদি গ্যাসীয় পদার্থ নিতাম, তরল মাধ্যমে গ্যাসীয় পদার্থ নিলে তার ব্যাপন আরো দ্রুত হতো। তার মানে আমি তোমাদের বুঝাতে চাচ্ছি, এটাও তরল মিডিয়াম, এটাও তরল মিডিয়াম, এই দুটোর মধ্যে কোনটা ব্যাপনের হার বেশি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিনের ব্যাপনের হার বেশি না তরল নীলের ব্যাপনের হার বেশি? তা আমরা মনে রাখবো তরল নীলের ব্যাপনের হার বেশি। এই তরল মাধ্যমে যদি আমরা গ্যাসীয় পদার্থ নিতাম, তার ব্যাপনের হার সবচেয়ে বেশি হতো। তার মনে রাখবো তরল মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার সবচেয়ে বেশি, তরল পদার্থের ব্যাপনের হার তার চেয়ে কম, এবং কঠিন পদার্থের ব্যাপনের হার সবচেয়ে কম। তাহলে এই দুটোর মধ্যে ব্যাপনের হার কার বেশি? তরল মিডিয়ামে নীলের ব্যাপনের হার তরল মিডিয়ামে বেশি, এবং তরলের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের হার কম। আর যদি গ্যাসীয় পদার্থ নিতাম, তার ব্যাপনের হার আরো বেশি হতো। জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন প্রশ্ন, এই যে পানি, এই পানির ভিতর নীল দিচ্ছ, একটা যদি আমরা কাজ করতাম, এটা যদি ঠান্ডা পানি নিতাম, কি নিতাম? ঠান্ডা পানি। আর সমপরিমাণে যদি আমরা নীল, এটা মনে করো আমরা গরম পানির ভেতরে নিতাম। কোথায় নিতাম? গরম পানির ভেতরে যদি নিতাম, তাহলে দুইটা ব্যাপনের হার এক হতো কিনা, এটা একটা প্রশ্ন। মানে এটা হচ্ছে গরম পানি, এটা হচ্ছে ঠান্ডা পানি, এই তরল নীল আমি দুইটা বিকারে দিলে কি এক হবে কিনা, এটা আমাদের প্রশ্ন। এই জিনিসটা আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই। এই যে দেখো, আমাদের বাম হাতে হচ্ছে ঠান্ডা পানি, ডান হাতে হচ্ছে আমাদের গরম পানি, দুইটার মধ্যে আমরা তরল নীল দেব। নীল দিয়ে দেখবো, ব্যাপনটাও আমরা দেখবো, ব্যাপন কিভাবে ছড়িয়ে পড়ে সেটাও দেখবো, প্লাস দুইটার মধ্যে ব্যাপনের হার এক কিনা সেটাও একটু দেখবো, আমরা দেখতে চাই। আচ্ছা দেখো, আমি বাবা একটা আগে ঠান্ডা পানিতে দেখাই, তুমি খেয়াল করে দেখো। পানিটা স্থির করে নিলাম, এই দেখো খেয়াল করে, এই যে দেখছো খেয়াল করে। ওকে, এখানে থাক, একটু রাখি বাবা, যে একা একা আমি ভিডিও গুলো করি অনেক কষ্ট করে তোমাদের দেখানোর জন্য। এটা হচ্ছে গরম পানি, খেয়াল করে দেখো, এই গরম পানিতে নিলাম, দেখো খেয়াল করে, এই যে এক ফোঁটাই দিয়েছি আমরা, খেয়াল করো। এখন আমি দেখাবো দুইটা। তাহলে আমাদের ডান হাতে ছিল গরম পানি রাখছি, বাম হাতে দেখো খেয়াল করে, এটা কিন্তু আগে দিয়েছি, এটা কিন্তু এখনই দিলাম, খেয়াল করছো? এটা কিন্তু 30 সেকেন্ড 35 সেকেন্ড আগে দিয়েছি। দেখো তো কোনটা ব্যাপনের হার বেশি মনে হচ্ছে, দেখো তো খেয়াল করে। স্থির করে রাখেও যদি, আমরা জানি পানির অণুগুলো কিন্তু ছোটাছুটি করে, আর যদি হিট দেওয়া হয় তাহলে সেই গতিশক্তিটা আরো বেড়ে যায়, আর আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়।
হিট দিলে আন্তঃকণার আকর্ষণ শক্তি কমে আর কণাগুলোর গতিশক্তি বাড়ে। তাহলে গরম পানি কণাগুলোর গতিশক্তি কি বেশি। এবং আমরা জানি তরলের নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট ভর ও আয়তন আছে। পানি হিট হওয়ার কারণে কণার গতিশক্তি বেড়ে যাওয়ার কারণে ব্যাপনের কি বেড়ে গেছে। দেখো খেয়াল করে, এটা কিন্তু ছড়িয়ে পড়েনি, আর এটা ছড়িয়ে কিন্তু দেখো দ্রুত পড়েছে। মানে ব্যাপন মানে যে ছড়িয়ে পড়া, তোমরা কি বুঝতে পারছো? দেখো এই যে ব্যাপন মানে ছড়িয়ে পড়া, কি সুন্দর করে ছড়িয়ে পড়তেছে। অসাধারণ, এক্সিলেন্ট না? কেমন লাগতেছে বলো তো? এখন তাহলে তোমাদের কাছে এখন প্রশ্ন, যদি প্রশ্ন আসে যে গরম পানি এবং ঠান্ডা পানির মধ্যে কোনটার ব্যাপনের হার বেশি, তাহলে কি বলবা? গরম পানির ব্যাপনের হার কি, ঘপনের হার কি হবে? বেশি হবে। কার তুলনায়? ঠান্ডা পানির ব্যাপনের হার কি হবে? ব্যাপনের হার কি হবে? কম হবে। তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারছো কি কার ব্যাপনের হার বেশি? গরম পানির ব্যাপনের হার বেশি, ঠান্ডা পানির ব্যাপনের হার কম। তা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি নরমাল পানিতে নেই তার ব্যাপনের হার কম হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট গরম পানিতে নিলে তাহলে তার ব্যাপনের হার কি হবে? বেশি হবে। এখন একাধিক যদি গ্যাস দেওয়া থাকে, এখন কার ব্যাপনের হার বেশি কার ব্যাপনের হার কম, এমন যদি কোশ্চেন আসে তাহলে আমরা কিভাবে উত্তর করব? মনে করো কোশ্চেন আসলো যে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন কার ব্যাপনের হার বেশি? ব্যাপনের হার বেশি, কার ব্যাপনের হার বেশি মানে কোন গ্যাসের ব্যাপনের হার বেশি। তাহলে কার ব্যাপনের হার বেশি আমরা কিভাবে বুঝবো? যেহেতু করে সবগুলোই গ্যাস, আমরা মনে রাখবো ব্যাপনের হারের একটা সূত্র আছে। সূত্রটা কি? স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপনের হার, কোন গ্যাসের ব্যাপনের হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই কথাটা আমি বলিনি, এটা বলেছে টমাস গ্রাহাম 1829 সালে বলছে যে স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপনের হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ব্যাপনের হার হচ্ছে আর, রেট অফ ডিফিউশন, আণবিক ভর হচ্ছে এম, বর্গমূলের ব্যস্তানুপাতিক, যখন টি এবং পি কি কনস্ট্যান্ট। তাহলে আমাদের দেখতে হবে যার ভর বেশি তার ব্যাপনের হার কি হবে? কম। তার মানে এই কথা মানে কি, যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। তার মানে এগুলোর মধ্যে আমাদের দেখতে হবে কার ভর বেশি। যার ভর বেশি তার ব্যাপনের হার কি কম। তার মানে যে গ্যাস যত দ্রুত ছড়িয়ে পড়বে, যার যত কম সময় লাগবে তার ব্যাপনের হার তত বেশি হবে, আর ভর বেশি হলে ছড়িয়ে পড়বে ধীরে ধীরে, তার ব্যাপনের হার কি হবে? কম হবে। এগুলোর মধ্যে আমাদের ভর বের করে দেখতে হবে। আমরা যদি ভর বের করে দেখি, নাইট্রোজেনের ভর, তাহলে আমরা যদি বের করি তো অনুর হয় আণবিক ভর। আণবিক ভর বের করতে গেলে পারমাণবিক ভর গুলো যোগ করে বের করতে হবে। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। কয়টা পরমাণু আছে? 2টা, 28। তাহলে কার্বন ডাই অক্সাইডের ভর যদি বের করি তাহলে 12। কার্বন ডাই অক্সাইড কয়টা আছে? একটা আছে। যোগ অক্সিজেন 16। কয়টা পরমাণু? 2টা, তাহলে 12, 32, তাহলে 44। যদি আমরা হিলিয়ামের বের করি তাহলে হিলিয়ামের কত? হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে এক পরমাণু, অন্য গ্যাসগুলো দেখো দ্বি পরমাণু হয়, তাহলে ভর হবে 4। অক্সিজেনের ভর কত হবে? অক্সিজেন 16 গুণন 2, 32। হাইড্রোজেনের কত হবে? 1 গুণন 2, 2। তাহলে সবচেয়ে ভর বেশি কার? সবচেয়ে ভর বেশি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের, তার চেয়ে কম অক্সিজেনের, তার চেয়ে কম নাইট্রোজেনের, তার চেয়ে কম হিলিয়ামের, সবচেয়ে কম হচ্ছে হাইড্রোজেনের। তাহলে আমি যদি এই গ্যাসগুলোর বের করি ব্যাপনের হারের ক্রম, ব্যাপনের হার, তাহলে সবচেয়ে ব্যাপনের হার বেশি হবে কার? হাইড্রোজেনের, তার চেয়ে কম হিলিয়ামের, তার চেয়ে কম কার হবে? নাইট্রোজেনের, তার চেয়ে কম অক্সিজেনের, তার চেয়ে কম কার্বন ডাই অক্সাইড। সবচেয়ে ব্যাপনের হার বেশি কার? তাহলে এটার ব্যাপনের হার সবচেয়ে বেশি, কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের হার সবচেয়ে কম। তার মানে যার ভর যত কম তার ব্যাপনের হার তত বেশি। তা তোমাদের একটা প্রশ্ন দেই, তোমরা কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে
তাহলে আমি বুঝতে পারবো যে কার ব্যাপনের হার কম বেশি, তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা। তোমাকে জিজ্ঞেস করলাম অ্যামোনিয়া ও HCl এর মধ্যে কার ব্যাপনের হার বেশি, কার ব্যাপনের হার কম। তোমরা কমেন্ট করে অবশ্যই এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার ব্যাপনের হার এই বিষয়টা বুঝতে পারছো কিনা। এখন তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে এবং ক্লাসটা নোট করে মানিস কেমিস্ট্রিকে ফেসবুক গ্রুপে নিজে জয়েন করবে এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে এবং নোটটা সাবমিট করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।